রোজালি নামের এই মেয়েটার মুখ ভর্তি দাড়ি ছিল, কিন্তু এই দাড়ি থাকার কারণে তার আশেপাশে থাকা সব মানুষ তাকে ঘৃণা করত। এমনকি সে যার সাথে বিয়ে করেছিল সেই পুরুষটিও তাকে ঘৃণা করত। সে তার সাথে দিনের পর দিন খারাপ আচরণ করত। রোজালি পুরুষ নাকি সত্যিই মহিলা এটা চেক করার জন্য মানুষজন সবাই মিলে তাকে ধরে তার জামাকাপড় খুলে দেখতে শুরু করত যে তার পুরুষের মতো কিছু আছে কিনা। এত যন্ত্রণা আর মানুষজনের ঘৃণা নিয়ে শেষ পর্যন্ত মেয়েটা বেঁচে থাকতে পারেনি। আমাদের এই সমাজ তাকে নির্মমভাবে মেরে ফেলেছে, কিন্তু সে বাঁচতে চেয়েছিল। সে তার স্বামীর সাথে সুখের সংসার করতে চেয়েছিল। সে যেমন সবাইকে ভালোবাসত, ঠিক তেমনই সে চেয়েছিল তার স্বামী এবং তার আশেপাশে থাকা সব মানুষ তাকেও ভালোবাসুক। কিন্তু আমাদের এই দুনিয়া এমন একটি জায়গা যেখানে ভালোবাসার কোনো স্থান নেই। হ্যালো বন্ধুরা, 2024 সালে মুক্তি পাওয়া রোজালি নামের এই মুভিটা ফ্রান্সের একটি মেয়ের জীবনীকে নিয়ে বানানো, যে মেয়েটার মুখে দাড়ি থাকার কারণে এই সমাজ তাকে বাঁচতে দেয়নি। তারপরেও মৃত্যুর আগে সে এই পৃথিবীর মানুষের মন জয় করার চেষ্টা করেছিল। এটা এমন একটা মুভি যেটা দেখতে দেখতে আপনি সমস্ত নির্যাতিত মানুষের ব্যথা অনুভব করতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে রোজালি নামের দাড়িওয়ালা এই মেয়েটির গল্প শোনা যাক। শহর থেকে অনেক দূরে নির্জন নদীর পাশে একটা বাড়িতে একজন বৃদ্ধ লোক তার একটি যুবতী মেয়েকে নিয়ে বসবাস করত। লোকটি তার মেয়েকে ছোট থেকেই কখনো বাইরে নিয়ে আসতো না, কারণ তার মেয়ের মুখে জন্ম থেকেই পুরুষদের মতো দাড়ি নিয়ে জন্মেছে। আর এটা যদি বাইরের মানুষ জানাজানি হয়ে যায় তাহলে হয়তো তারা তাকে বাঁচতে দিবে না। এই কারণে লোকটি এমন নির্জন একটি বাড়িতে বসবাস করত। কিন্তু মেয়ে এখন বড় হয়েছে, তার যৌবনের চাহিদা আছে, এমনকি সে নিঃসঙ্গ থাকতে একদমই পছন্দ করে না। রোজালি অনেক সুন্দর একটি মেয়ে এবং সে অনেক ভালো মনের মানুষ। সব সাধারণ মেয়ের মতো রোজালিরও ইচ্ছা তার একটা সুন্দর ফ্যামিলি হবে, তার একটা ফুটফুটে বাচ্চা হবে, আর সে সেই বাচ্চাটিকে নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করবে। কিন্তু তার তো মুখে পুরুষদের মতো দাড়ি, আর এটা জানার পরেও কোনো পুরুষ কি তাকে বিয়ে করবে? তবুও মেয়ের কথা চিন্তা করে তার বৃদ্ধ বাবা তার জন্য অনেক কষ্ট করে একটা বিয়ে ঠিক করে। রোজালির বাবা তার জন্য যে ছেলেটার সাথে বিয়ে ঠিক করেছে সেই লোকটা মধ্যবয়স্ক একটা লোক। এছাড়াও তার আগে বিয়ে হয়েছিল, কিন্তু এখন তার কোনো বউ নেই। রোজালির বাবা লোকটাকে জানায় না যে রোজালির মুখে এমন দাড়ি আছে। সে তাকে বেশ কিছু টাকা দেয় যাতে লোকটা রোজালিকে বিয়ে করে। লোকটির একটা কফি শপ ছিল, কিন্তু এখন দেনার দায়ে জর্জরিত হয়ে যাওয়ার কারণে তার দোকানে কোনো মানুষই কফি খেতে আসে না। রোজালির বাবা যখন তাকে যৌতুকের অফার করে সে তখন রোজালিকে বিয়ে করতে রাজি হয়। আর আজকে তার বাবা রোজালিকে নিয়ে সেখানে যাচ্ছে। তারা সব কিছু গুছিয়ে নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে একটা রাস্তা ধরে চলতে থাকে। কয়েক ঘন্টা পর তারা সেই গ্রামে পৌঁছে যায়। গাড়িতে বসে রোজালি বারবার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে যেন তার হবু হাজবেন্ড তাকে অনেক ভালোবাসে, সে যেন তার সাথে ভালো ব্যবহার করে। বৃদ্ধ লোকটি রোজালিকে বাইরে বসিয়ে রেখে ভিতরে আদিল নামক সেই লোকটাকে ডাকতে যায়। আদিল এসে লোকটার কাছে তার যৌতুকের টাকা চায়। এরপর বৃদ্ধ লোকটি তাকে সেই টাকাগুলো বের করে দেয়। আর তারপর আদিল বাইরে বের হয়ে রোজালির কাছে যায় এবং তাকে ঘরে ডেকে নিয়ে আসে। পরদিন সকালে তারা বিয়ে করতে চার্চে উপস্থিত হয়। সেখানে তাদের সুন্দরভাবেই বিয়ে সম্পন্ন হয়ে যায়। আদিল তার নতুন স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার কিছুক্ষণ পর রোজালি যখন ওয়াশরুমে গিয়েছিল তখন সে বাইরে এসে দেখতে পায় তার বাবা কোথাও নেই। তখন আদিল তাকে বলে, তোমার বাবা এই চিঠিটা রেখে কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে। রোজালি দৌড়ে বাইরে বেরিয়ে আসে এবং দেখে তার বাবা চলে যাচ্ছে। সে তার বাবার কাছে গিয়ে তাকে বলে আরও কিছুক্ষণ এখানে থাকতে, অন্তত আর একটা রাত, কারণ তার এখানে অনেক ভয় করছে। কিন্তু তার বাবা বলে, পরের বছর গ্রীষ্মকালে আমি আবারও আসব। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর রোজালি একা হয়ে পড়ে। রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে সে তার মুখে অনেক গভীর করে মেকআপ নেয় এবং তার হাজবেন্ডের কাছে ঘুমাতে আসে। যদিও তার অনেক ভয় করছিল, তারপরেও সে রুমে যাওয়ার সাথে সাথে তার হাজবেন্ড তাকে কাছে টেনে নেয়। আর তারপর আদিল ধীরে ধীরে রোজালির পোশাক খুলতে শুরু করে। দুই একটা বোতাম খুলে সে দেখতে পায় রোজালির বুকে পুরুষদের মতো লোম আছে। এটা দেখে সে অবাক হয়ে যায়। আর তারপর সে তার মুখে হাত দিতে শুরু করে। আর মুখে হাত দিয়ে সে বুঝতে পারে রোজালির মুখে পুরুষদের দাড়ি শেভ করার যেমন ধার থাকে ঠিক তেমনই ধার আছে। তারপর বাতিটা আরও কাছে নিয়ে এসে সে দেখতে পায় তার মুখে দাড়ি শেভ করা। এটা দেখে আদিল হতাশ হয়ে পড়ে। রোজালি আদিলকে বলে, ভয় পেও না প্লিজ, এটা তেমন কিছু না।
কিন্তু আদিল তাকে ধমক দিয়ে দূরে সরিয়ে দেয় আর তারপর সে রোজালিকে রেখে রুম থেকে বেরিয়ে পড়ে। রোজালি এতদিন যেটাকে সবচেয়ে বেশি ভয় পেত এখন তার সাথে ঠিক সেটাই ঘটল। তার হাজবেন্ড তাকে ঘৃণা করে চলে গেল। সেখান থেকে বেরিয়ে আদিল অন্য একটা ঘরে এসে ঘুমিয়ে পড়ে আর রোজালি তার রুমে পুরোটা রাত নির্ঘুম কাটিয়ে দেয়। পরদিন সকালে গোসল করার সময় সে ওয়াশরুমে অনেক চিৎকার করে কান্না করে। সে ভাবতে থাকে বিধাতা কেন তাকে পুরুষদের মতো সারা শরীরে লোম দিল। সে কি এমন পাপ করেছিল বিধাতার কাছে যে তিনি তাকে এমন শাস্তি দিলেন। যাই হোক, তার এখন কিছুই করার নেই, এই সব কিছুই তাকে মেনে নিতে হবে। আদিলের একটা কফি শপ ছিল, যদিও তার কফি শপে এখন তেমন একটা লোকজন আসে না। পরদিন সকালে সে কফি শপে কাজ করছিল, তখন সেখানে রোজালি আসে এবং সে আদিলকে বলে, আমরা তোমাকে অনেক টাকা দিয়েছি। কিন্তু আদিল বলে, তুমি কি ভেবেছো তোমার ওই টাকাগুলোর জন্য আমি তোমার এইগুলো মেনে নেব? তোমার বাবা আমাকে মিথ্যা বলেছিল, এমনকি তুমিও আমাকে বলনি যে তোমার মুখে এমন দাড়ি আছে। এটা বলে সে রোজালিকে জিজ্ঞেস করে সে কখনো ডাক্তার দেখিয়েছে কিনা। রোজালি বলে তার বাবা ছোট থেকেই তার এটা সারানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু সব কিছুতেই সে ব্যর্থ হয়েছে। প্রথম সে আমাকে লুকিয়ে রাখত যাতে করে মানুষজন আমার মুখের দাড়ি দেখতে না পায়, কিন্তু আমার মানুষদের থেকে লুকিয়ে থাকতে ভালো লাগে না। আমি চাই মানুষদের সাথে মিশতে এবং তাদের সাথে একসাথে থাকতে। তারা দুইজন যখন কথা বলছিল তখন আদিলের কফি শপে দুইজন লোক আসে। তাদের একজনের নাম ছিল জিন এবং আরেকজনের নাম ছিল পেরি। তাদের আশা দেখে আদিল রোজালিকে বলে সে যেন এখান থেকে তাদের সামনে না যায়, কিন্তু রোজালি আদিলের কোনো কথা না শুনে সে কাস্টমারদের সামনে যায় এবং তাদের কাছে গিয়ে বলে, আমার নাম রোজালি আর আমাদের 2 দিন আগেই বিয়ে হয়েছে, আপনাদের কি লাগবে বলুন, আমি নিয়ে এসে দিচ্ছি। এরপর কাস্টমার দুইজন তার কাছে কফি চায়। তবে আদিল বিয়ে করেছে এটা শুনে তারা একটু অবাক হয়, কারণ এটা তারা কেউ জানতো না। এরপর রোজালি তাদের জন্য কফি নিয়ে আসে আর এভাবেই তার এখানে প্রথম দিনটা কেটে যায়। এরপর রাতের বেলা আদিল যেখানে কাজ করছিল রোজালি সেখানে আসে এবং তার হাজব্যান্ডের সাথে কিছুক্ষণ গল্প করার চেষ্টা করে। সে তার হাজব্যান্ডকে সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু আদিল তার সাথে কোনো ধরনের কথাই বলে না। এমনকি রোজালি একটা খাতা হাতে নিলে আদিল সেটা তার কাছ থেকে কেড়ে নেয় এবং তাকে এখান থেকে ধমক দিয়ে বেরিয়ে যেতে বলে। রোজালি মন খারাপ করে আদিলকে বলে, আমি ভেবেছিলাম তুমি হয়তো আলাদা রকমের হবে, তুমি হয়তো আমার কষ্ট বুঝতে পারবে এবং আমাকে ভালোবাসবে। কিন্তু এগুলো শোনার পরেও আদিল তার সাথে কোনো কথা বলে না আর সে রোজালিকে এখান থেকে তাড়িয়ে দেয়। এরপর রোজালি মন খারাপ করে জঙ্গলের রাস্তা ধরে কাঁদতে কাঁদতে চলে যায়। রাতের বেলা আদিল যখন দেখতে পায় রোজালি বাসায় নেই, তখন সে তার রুমে আসে এবং দেখে মেয়েটা সুন্দর করে নকশি কাঁথা সেলাই করে, এমনকি সে বই পড়ে। সেদিন অনেকক্ষণ ধরে সে কিছু একটা ভাবে আর পরদিন জিন নামের সেই লোকটা এসে তাকে রোজালির পোশাকের একটা অংশ দেখায়। তখন সে রোজালিকে খুঁজতে বেরিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর সে দেখতে পায় একটা পরিত্যক্ত বাড়িতে রোজালি শুয়ে আছে। তার কাছে গিয়ে সে বলে, আমি ভেবেছিলাম তুমি হয়তো তোমার বাবার কাছে ফিরে গেছো, কিন্তু তুমি যদি বাড়িতে ফিরে গিয়ে না থাকো তাহলে আমার সাথে চলো। তুমি আমার সাথেই থাকবে, কিন্তু অন্য ঘরে থাকবে এবং আমার সাথে বেশি কথা বলার চেষ্টা করবে না, তোমাকে আমার ভালো লাগে না। এই বলে রোজালি আবারও তার হাজব্যান্ডের বাসায় ফিরে আসে, কারণ এটা করা ছাড়া তার কাছে আর কোনো পথই খোলা ছিল না। বাড়িতে ফিরে এসে সে সুন্দর করে তার মুখে সেভ করে, কারণ এই 2 দিনে তার দাড়ি কিছুটা বড় হয়ে গিয়েছিল। এদিকে আদিল নিজের চাহিদা মেটাতে রাতের বেলা পতিতালয়ের মেয়েদের কাছে যেত আর রোজালি একা একা তার রুমে ঘুমিয়ে থাকত। আদিল বার্সেলিন নামের একজনের কাছ থেকে কিছু টাকা ধার করেছিল আর এই বার্সেলিনের শহরে একটা ফ্যাক্টরি আছে, তাই বার্সেলিন আজ তার টাকা চাইতে আসলে আদিল তাকে অল্প কিছু টাকা দেয়, কিন্তু বাকি টাকা না দিতে পারায় বার্সেলিন আদিলের কফি শপটা কিনে নিতে চায়। কিন্তু আদিল বলে, এটা শুধুমাত্র আমার দোকান না, আমার ঘরবাড়িও এটাই, তাই আমি এই শপটা বিক্রি করতে পারবো না। তারা দুজন যখন কথা বলছিল তখন রোজালি বাইরে দাঁড়িয়ে সবকিছু শুনছিল। বার্সেলিন চলে গেলে তাদের শপে একজন কাস্টমার কফি খেতে আসে। এই লোকটার নাম পেরি, সে মাঝে মাঝেই এখানে কফি খেতে আসে আর এই লোকটা বার্সেলিনের ফ্যাক্টরির ফোরম্যান। রোজালি তার সাথে গল্প করছিল, তখন সে হঠাৎ করে পত্রিকায় একটা মেয়ের ছবি দেখতে পায়। মেয়েটি ছিল একটি সার্কাসের মেয়ে আর সে অর্ধেক চিংড়ি মাছ আর অর্ধেক মানুষের আকার নিয়েছিল। পেরি রোজালিকে বলে, আমি এই মেয়েটাকে নিজের চোখে দেখেছি। তখন রোজালি তাকে বলে,
এই মেয়েটা তো সত্যিকারের অর্ধেক চিংড়ি না, তাও মানুষের তাকে নিয়ে এত আগ্রহ কিসের? এটা শুনে পেরি তাকে বলে, পৃথিবীতে তো কোনো কিছুই রিয়েল না। এই বলে সে সেখান থেকে চলে যায়। সে চলে যেতেই রোজালি দেখে শপের মধ্যে কোথা থেকে একটা ঢিল ছুঁড়ে পড়েছে। সে বাইরে বেরিয়ে দেখে কিছু মেয়ে খেলতে খেলতে এদিকে ঢিল ছুঁড়ে মেরেছে। রোজালি মেয়েগুলোকে ধমক না দিয়ে সে বরং বলে, তোমরা কি একটু গরম দুধ খাবে? এটা শুনে মেয়েগুলো অবাক হয়ে সেখান থেকে চলে যায়। পরদিন পেরি এবং জিন আবারও আদিলের কফি শপে কফি খেতে এসেছিল। তারা দুজন কিছুক্ষণ সময় কাটানোর জন্য পোকার খেলছিল। রোজালি তাদের কফি দিচ্ছিল এবং বিভিন্ন জিনিসপত্র এগিয়ে দিচ্ছিল। তখন সে হঠাৎ করে পেরির উদ্দেশ্যে বলে, গতকাল তুমি বলছিলে পৃথিবীতে কোনো কিছুই সত্যি না, কিন্তু আমি যদি বলি আমি এমন একটি মেয়েকে চিনি যার মুখে পুরুষদের মতো লম্বা দাড়ি আছে, তাহলে তুমি কি বিশ্বাস করবে? তখন জিন তাকে বলে, আমরা এমন কিছু কখনো শুনিনি, তাই এগুলো বিশ্বাসও করি না। তুমি আমাদের বোকা বানানোর চেষ্টা করছো। পেরি তখন বলে, তুমি নিজেই সেই মেয়ে নাকি? রোজালি তখন জিনকে বলে, তুমি আমার সাথে বাজি ধরতে পারো। আমি তোমাকে একজন সত্যিকারের পুরুষের মতো লম্বা দাড়িওয়ালা মেয়েকে দেখাবো। আমি যদি সেই দাড়িওয়ালা মেয়েকে দেখাতে না পারি তাহলে তোমাকে $40 দিব। কিন্তু জিন বলে, আর যদি তুমি দেখাতে পারো তাহলে আমি তোমাকে $50 দেব। এই বলে তারা দুইজন বাজি ধরে। রোজালি তাদের দুইজনকে ঠিক 1 মাস পর এখানে আসতে বলে। কিন্তু রোজালির বাজি ধরা দেখে আদিল তাকে দেওয়ালের আড়ালে নিয়ে বলে, কেন তুমি এটা করলে? তুমি কি তাদের চেনো? তারা যদি জানতে পারে তোমার মুখে দাড়ি আছে তাহলে তারা তোমাকে অপমান অবহেলা করে মেরে ফেলবে। কিন্তু রোজালি তাকে বলে, আমি যদি এই $50 জিততে পারি তাহলে তোমার সব ধারের টাকা শোধ করে দিতে পারবো। আর তারপর থেকে লোকজন আমাকে দেখতে আমাদের কফি শপে আসবে। তখন আমরা ভালো ব্যবসাও করতে পারবো। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর আদিল তার উপর অনেক রেগে যায়। এরপর থেকে রোজালি তার দাড়ি শেভ করা বন্ধ করে দেয়। আর ধীরে ধীরে তার দাড়ি বড় হতে শুরু করে। আর এভাবে দিন যেতে শুরু করে। আর একদিন তার বাজি ধরার 1 মাস পূরণ হয়ে যায়। 1 মাস পূরণ হওয়ার দিন সকালবেলা পেরি, জিন এবং আরও বেশ কিছু লোক আদিলের কফি শপে ঢুকতে শুরু করে। গ্রামের প্রায় সব পুরুষ ও মেয়ে এই ঘটনা দেখতে সেখানে হাজির হয়। তারপর রোজালি বিধাতার কাছে একটু প্রার্থনা করে কফি শপে বের হয়ে আসে। সেখানে থাকা সব লোকজন অবাক হয়ে দেখতে থাকে রোজালির মুখে পুরুষের মতো লম্বা লম্বা দাড়ি। কেউ তখন মুখ দিয়ে কোনো শব্দ পর্যন্ত করে না। কিন্তু অনেকক্ষণ পর জিন বলে ওঠে, এটা কি সত্যিকারের নাকি তুমি লাগিয়ে নিয়ে এসেছো? রোজালি তাকে বলে, তোমার সন্দেহ হলে তুমি হাত দিয়ে দেখতে পারো যে এটা আসলে সত্যি কিনা। জিন তখন সত্যি সত্যি উঠে এসে রোজালির দাড়িতে হাত দিয়ে দেখতে থাকে এটা সত্যিকারের দাড়ি কিনা। তারপর সে যখন বুঝতে পারে যে এটা সত্যি সত্যি তার মুখে দাড়ি, তখন সে একটা হাসি দিয়ে বলে, তুমি অনেক সুন্দর রোজালি। আর তারপর রুমে থাকা সবাই একে একে রোজালির কাছে আসে এবং তার সাথে গল্প করতে শুরু করে। মেয়েরা তার দাড়িতে হাত দিয়ে দেখে যে এটা সত্যিকারের দাড়ি কিনা। তবে একটা মজার ব্যাপার ঘটে, সেটা হচ্ছে এতদিন আদিলের কফি শপে কোনো লোক না আসলেও আজকে তার কফি শপ ভর্তি হয়ে গেছে। সবাই রোজালিকে দেখতে এখানে এসেছিল। আর তাই আজ আদিলের ব্যবসা অনেক ভালো হতে থাকে। রাতের বেলা রোজালি আদিলকে বলে, আজ তো তোমার ব্যবসা অনেক ভালো হয়েছে, তাই না? কিন্তু আদিল কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আর পরদিন আবারও তাদের কফি শপে প্রচুর লোক এসেছিল রোজালিকে দেখতে। রোজালি সবার সাথে খুব হাসি খুশিভাবে কথা বলছিল এবং সে সবাইকে কফি দিচ্ছিল। এভাবে তাদের ব্যবসাও অনেক ভালো চলছিল। ধীরে ধীরে এটাই যেন সব মানুষের আড্ডা দেওয়ার একমাত্র জায়গা হয়ে ওঠে। শহরের সব মানুষ এখন তাদের কফি শপে এসে কফি খেতে শুরু করে। একদিন রাতে ব্যবসা শেষে আদিল রোজালির কাছে আসে এবং তাকে বলে, এই কয়দিনে যা টাকা হলো সব তো বার্সেলিন এবং আমাকে দিয়ে দিলে, তুমি নিজেও তো কিছু টাকা রাখলে না। রোজালি তখন তাকে বলে, এই দোকানটা তো এখন আমাদেরই, আমরা দুজন এটাকে অনেক বড় করব এবং মানুষের জন্য আরও নতুন নতুন আইটেম রাখব। আমরা একটা নতুন পিয়ানো কিনব, আমি কাস্টমারদের সেই পিয়ানো বাজিয়ে শোনাবো। এরপর একদিন আদিলের কফি শপে একজন সাংবাদিক আসে আর সে রোজালির একটা ছবি তোলে, কারণ এটা সে পত্রিকায় ছাপাবে। সাংবাদিক রোজালিকে বেশ কিছু প্রশ্ন করে এবং তার সম্পর্কে সব কিছু জিজ্ঞেস করে। তারা যখন গল্প করছিল তখন সেখানে পেরিয়ে আসে। সে মাতাল অবস্থায় এসে রোজালির মুখে হাত বোলাতে শুরু করে। এটা দেখে আদিল তাকে ধাক্কা দিতে দিতে বাইরে বের করে দেয় এবং বাইরে নিয়ে গিয়ে তাকে অনেক মারধর করে। মারামারি করে আদিলের পিঠে অনেক ব্যথা হয়। তখন রোজালি জঙ্গল থেকে কিছু গাছ এনে নিজে ঔষধ তৈরি করে লুকিয়ে লুকিয়ে আদিলের পিঠে লাগিয়ে দেয়। আদিল জেগেই ছিল, তবুও সে তাকে কিছুই বলে না।
একদিন আদিলের কফি শপে বার্সেলিন আসে। শহরে তার একটা ফ্যাক্টরি আছে, আর এই এলাকার সবাই প্রায় সেখানে কাজ করে। এই লোকেরই ফোরম্যান হচ্ছে পেরি, সেও এখানে উপস্থিত ছিল। বার্সেলিন রোজালিকে বলে, শুনছি তোমরা নাকি এখানে মদও বিক্রি করছো। আমার কর্মচারীরা প্রায় সবাই এখানে মদ খেতে আসে। রোজালি তখন তাকে বলে, আমরা কাউকে মদ খেতে জোর করি না, কেউ চাইলে খেতে পারে আবার নাও খেতে পারে। লোকটি এখানে বেশি সুবিধা করতে না পারায় সে এখান থেকে চলে যায়। আর এরপর সে সাংবাদিক এবার তার ছবিটা বাইরের দেশে পাঠানোর জন্য আবারও ছবি তোলে। পরদিন রাতে আদিল বাইরে মেয়েদের কাছে গিয়েছিল, কিন্তু তার সেখানে ভালো লাগে না। তাই সে আবারও বাড়িতে ফিরে আসে এবং এসে সে দেখে রোজালি কয়েকজন মেয়ের সাথে দাবা খেলছে। তারপর সেও রোজালির সাথে খেলতে বসে। খেলা শেষ হলে সে তার রুমে ফিরে যায়, কিন্তু রাতের বেলা সে আবারও রোজালির রুমে আসে এবং তাকে স্পর্শ করতে শুরু করে। কিন্তু বেশিক্ষণ সে থাকতে পারে না, তাই আবারও ফিরে যায়। পরদিন সকালে সে যখন কাজ করছিল তখন তার কাছে রোজালি আসে এবং সে আদিলকে পিছন থেকে জড়িয়ে ধরে। আদিলও তাকে কিছুই বলে না। যাই হোক, এরপর একদিন রোজালি লিলি নামের একটা মেয়েকে সাথে নিয়ে নদীর ধারে ঘুরতে গিয়েছিল। তারা দুজন সেখানে গল্প করছিল, গান গাইছিল। কিন্তু হঠাৎ রোজালি দেখতে পায় বার্সেলিন তাদেরকে পিছন থেকে দেখছে। একদিন রোজালি আবারও সেই সাংবাদিকের কাছে গিয়েছিল ছবি উঠানোর জন্য, কিন্তু আজ সে একটু খোলামেলা পোজ দেয়, আর সাংবাদিক এভাবেই তার ছবি তোলে। যাই হোক, পরদিন সে যখন তার কফি শপে কাজ করছিল তখন সেখানে বার্সেলিন আসে এবং সে তার কাছে আগের দিন তোলা ফটোটা দেখায়। এই ফটোটা তাকে সে সাংবাদিক দিয়েছিল। বার্সেলিন তার হাত ধরে তাকে কাছে পেতে চায়, কিন্তু রোজালি তাকে রিজেক্ট করে দেয় এবং বলে, আমার স্বামী আছে। এটা শুনে লোকটা রাগ করে সেখান থেকে চলে যায়। রোজালি বাইরে বের হয়ে দেখতে পায় তার হাজবেন্ড সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু সে তাকে কিছুই বলে না। একদিন রোজালি দেখতে পায় বার্সেলিনের ফ্যাক্টরিতে আগুন লেগেছে, আর সবাই দৌড়াদৌড়ি করছে এবং ছোটাছুটি করছে। রোজালি যখন সেখানে দাঁড়িয়েছিল তখন লিলি নামের সেই মেয়েটা তার কাছে ছুটে আসে এবং সে রোজালিকে বলে, বার্সেলিন আমাকে সব দোষ দিচ্ছে। সে বলে আমি নাকি মদ খেয়েছিলাম এবং মাতাল অবস্থায় ছিলাম, আর আমার কারণেই ফ্যাক্টরিতে আগুন লেগেছে। কিন্তু বিশ্বাস করো, এই সব কিছুই মিথ্যা, আমি কিছুই করিনি। রোজালি তাকে সান্ত্বনা দেয় এবং বলে, চিন্তা করো না, তোমার কিছুই হবে না। পরদিন যখন ফ্যাক্টরিতে আগুন লাগানোর বিষয়ে চার্চে একটা শোকের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল তখন সেখানে সবাই বলাবলি করছিল, রোজালি আমাদের শহরের জন্য একটা অভিশাপ। বার্সেলিন নাকি একদিন লিলিকে তার সাথে নদীর পাড়ে দেখেছে, আর সে তার সাথে মদ খেয়ে ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছে। এছাড়াও সেখানে উপস্থিত সবাইকে বার্সেলিন রোজালিনের সেই ফটোটা দেখায়। কিছুক্ষণ পর সেখানে রোজালি আসে। তাকে দেখে বার্সেলিন তার কাছে আসে এবং তাকে বলে, তোমার সাহস কত, তুমি এখানে এসেছো? তখন রোজালি তাকে বলে, আগুন লাগার ঘটনার সাথে আমি জড়িত না এবং আমাকে কোনো দোষী সাব্যস্তও করা হয়নি, তাহলে আমি এখানে কেন আসতে পারবো না? কিন্তু রোজালি দেখতে পায় সেখানে থাকা সবাই তার দিকে কেমন চোখে তাকাচ্ছে, তাই সে সেখান থেকে চলে যায়। সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন কেউ তার সাথে কোনো কথা বলছিল না, অথচ অন্যদিন এই মেয়েগুলো তার সাথে কথা বলার জন্য ছুটে আসতো। একটা বাচ্চা মেয়ে তাকে দেখে তার দিকে এগিয়ে আসলে মেয়েটির মা দ্রুত বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এইসব দেখে রোজালির অনেক মন খারাপ হয়ে যায়। কিন্তু পরদিন সকালে সে যখন কফি শপে কাজ করছিল তখন সেখানে বেশ কয়েকজন নারী ও পুরুষ জড়ো হয় এবং তারা রোজালিকে বাইরে নিয়ে এসে তাকে অনেক অপমানজনক কথা বলতে শুরু করে। তারা বলে, তুমি আমাদের জন্য অভিশাপ, তুমি আসার পর থেকে আমাদের সাথে খারাপ কিছু ঘটছে। এই বলে কয়েকজন নারী পুরুষ মিলে তাকে ধরে জোর করে দেখতে শুরু করে যে সে আসলে নারী নাকি পুরুষ। আদিল বাইরে বেরিয়ে এসে তাদের অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু আদিলকে তারা সবাই মিলে ধরে রাখে এবং তাকে অনেক মারধর করে। অন্যরা যখন তার কাপড় উঁচু করে দেখছিল তখন আদিলকে পেরি বলে, সে যদি ছেলে হয় তাহলে এই কাঁচিটা দিয়ে আমি তার সব কিছু কেটে দিব, আর যদি দেখি সে মেয়ে তাহলে আজ তার দাড়ি কেটে দেব। এই বলে তারা যখন দাড়ি কাটতে যাচ্ছিল তখন হঠাৎ করে সেখানে তাদের মালিক বার্সেলিন চলে আসে, আর তাই সবাই সেখান থেকে চলে যায়। রোজালি অনেক কান্না করে এবং সে অনেক ভয় পেয়ে গিয়েছিল। সবাই চলে যেতে সে কাঁদতে কাঁদতে তার রুমের ভেতরে চলে আসে। এই ঘটনা দেখে লিলি এবং জিন অনেক দুঃখ পায়, কারণ তারা দুইজন রোজালিকে অনেক পছন্দ করত। আদিল রোজালির জন্য একজন ডাক্তার ডেকে নিয়ে এসেছিল,
ডাক্তার তাকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে এবং শেষে আদিলকে সে জানায় রোজালির ভেতর সামান্য একটু হরমোনের পরিবর্তনের কারণে এমনটা হয়েছে, তাছাড়া সে সব কিছুতেই একজন মেয়ে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোনো চিকিৎসাতেই তার এই দাড়ি ফেলে দেওয়া যাবে না। এই ঘটনার পর থেকে রোজালি সবসময় অনেক মন খারাপ করে থাকে। তাকে আর আগের মতো হাসি খুশি দেখা যায় না, এমনকি সে আর বাইরে বের হয় না এবং আদিলের সাথেও তেমন একটা কথা বলে না। কিন্তু বহুদিন পর সে যখন বাইরে বের হয় তখন সবাই তাকে বিভিন্ন ধরনের অপমানজনক কথা শোনাতে থাকে। কিন্তু তারপরেও সে নদীর ধারে নির্জন একটা জায়গায় গিয়ে বিধাতার কাছে প্রার্থনা করে। সে যখন প্রার্থনা করছিল তখন আদিল দূর থেকে তাকে দেখছিল। প্রার্থনা শেষে সে তার হাতে একটা পাথর নিয়ে নিজের গায়ের সমস্ত লোম তুলে ফেলার চেষ্টা করে। সে তার হাতে অনেক জোরে জোরে ঘষতে শুরু করে যাতে সমস্ত লোম তার উঠে যায়, কিন্তু এতে করে কোনো লাভই হয় না, বরং তার হাতে কিছু ক্ষতের সৃষ্টি হয়। তার পরের দিন সকালে সে যখন ঘুমিয়েছিল তখন তার রুমে আদিল আসে। তাকে আসতে দেখে রোজালি বলে, আমি তোমাকে বলেছি আমি আর কফি শপে যাব না। কিন্তু আদিল কোনো কথা না বলে একটা কাঁচি এবং চিরুনি নিয়ে এসে সুন্দর করে রোজালির দাড়ি কেটে দিতে শুরু করে। এটা দেখে রোজালি অনেক খুশি হয়। দাড়ি ছাঁটা হয়ে গেলে আদিল রোজালিকে নিয়ে চার্চে যায় আর তারপর সে সিস্টারের কাছে বলে সে এই চার্চের সিস্টার হতে চায় এবং তার বাকি জীবনটা মানুষের কল্যাণের কাজে নিয়োজিত করতে চায়। সিস্টার তাকে আশ্বস্ত করে এবং বলে তার রিকোয়েস্ট তারা ওপর মহলে পাঠাবে এবং ওপর মহল থেকে কী সিদ্ধান্ত আসে সেটা তাকে দ্রুতই জানাবে। এরপর সে যখন বাইরে বসেছিল তখন সেখানে একটা বাচ্চা মেয়ে আসে এবং সে তাকে বলে, আমি কি তোমার দাড়িটা একটু স্পর্শ করে দেখতে পারি? রোজালি তখন তার মুখে স্পর্শ করতে দেয়। রোজালির এমন ভদ্র ব্যবহার দেখে মেয়েটির অনেক ভালো লেগে যায় এবং সে তাকে বলে, আগামী 22 তারিখে আমাদের বাসায় একটা পার্টি আছে আর আমি সেখানে গান গাইব, আমার সাথে আরও অনেক মেয়ে গান গাইবে, তুমি কি আমার গান শুনতে আসবে? তখন রোজালি তাকে প্রমিস করে সে তার গান শুনতে তাদের বাসায় যাবে। এভাবে আবারও রোজালি হাসি খুশি হতে শুরু করে আর আদিল এখন তার সাথেই ঘুমায় এবং সে রোজালিকে অনেক ভালোবাসে। আর তারপর একদিন তারা দুইজন আবারও সেই চার্চে গিয়েছিল যে ওপর থেকে কী সিদ্ধান্ত এসেছে সেটা জানার জন্য। কিন্তু তারা যখন আলোচনা করছিল তখন সেখানে একটা পত্রিকা হাতে বার্সেলিন আসে এবং সে চার্চের সবচেয়ে বড় নানের কাছে সেই পত্রিকাটা দেয়। সেখানে রোজালির সেই খোলামেলা পোজ দেওয়া ছবিটা ছিল। বার্সেলিন সিস্টারকে বলে, একজন চার্চের মাদার কি এমন হতে পারে? আর এগুলো দেখে চার্চের নান সিদ্ধান্ত নেয় তাকে এখানকার মাদার বানানো যাবে না। তাই তারা বাড়িতে ফিরে আসে। আর তারপর রোজালি যখন ঘুমিয়েছিল তখন সে স্বপ্নে দেখতে পায় একটা বড় মঞ্চে খোলামেলা পোশাক পরে সে ডান্স করছে আর সে ডান্সটা অনেক উপভোগ করছে। তো হঠাৎ করে সে দেখতে পায় সেখানে তার বাবা উপস্থিত হয়েছে এবং তার বাবা তাকে এভাবে দেখে তাকে সেখানে গুলি করে মেরে ফেলে। এই স্বপ্নটা দেখে রোজালি অনেক ভয় পেয়ে যায়। যাই হোক, এভাবেই 22 তারিখ চলে আসে আর তারপর রোজালি সুন্দর করে সেজেগুজে সেই বাচ্চা মেয়েদের বাসায় উপস্থিত হয়। সেখানে আরও বহু লোক দাওয়াত পেয়েছিল, কিন্তু রোজালিকে এখানে দেখে সবাই অবাক হয়ে যায়। রোজালি তখন সোজা গিয়ে টেবিলের একটা চেয়ারে বসে, কিন্তু বার্সেলিন তাকে বলে, আমরা তো তোমাকে এখানে দাওয়াত করিনি, তাহলে তুমি কেন এসেছো? কিন্তু তারপরও রোজালি সেখানে থাকে এবং বাচ্চাদের গান উপভোগ করে। কিন্তু তাকে এখানে দেখে সেখানে থাকা সবাই খুব অখুশি হয়, এজন্য রোজালি চলে যেতে শুরু করে। কিন্তু বাইরে বের হয়ে এসে সে হঠাৎ মাটিতে পড়ে যায় আর তখনই সেখানে আদিল এসে উপস্থিত হয়। সে দেখতে পায় রোজালি তার হাতের মেইন শিরাটা কেটে ফেলেছে। তারপর আদিল তাকে বাড়িতে নিয়ে যায় এবং একজন মহিলাকে দিয়ে তাকে সেবা যত্ন করে আর সে মহিলাটা তার দাড়িটাও কেটে দেয়। কিন্তু রোজালির যখন জ্ঞান ফিরে আসে তখন সে আয়নার সামনে গিয়ে দেখতে পায় তার মুখে দাড়ি নেই। বাইরে এসে সে দেখতে পায় তার বাবা এসেছে এবং তার বাবাই তার দাড়ি কেটে ফেলতে বলেছে। এটা দেখে রোজালি দৌড়াতে দৌড়াতে একটা ব্রিজের ওপর আসে। আদিলও তার পিছনে ছুটে আসে এবং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু রোজালি হঠাৎ করে ব্রিজের ওপর থেকে নিচে ঝাঁপ দেয় আর এটা দেখে আদিলও ওপর থেকে ঝাঁপ দেয় এবং তারা দুজনই ডুবে যেতে শুরু করে। আদিল রোজালিকে জড়িয়ে ধরে আর এভাবেই তারা দুজন ডুবে যায়। হ্যালো বন্ধুরা, এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।